আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমার দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আম, আজকের টপিকটা ছিল প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার। তবে আমি এটাকে একটু আলাদা করে নিচ্ছি। আজকে শুধু প্রি অপারেটিভ কেয়ারটা বা প্রি অপারেটিভ প্রিপারেশন অ্যাজ এ হোল ক্লাসটা নিব। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাস্ট। সেই জন্য আমরা আলাদা করে দুইটা ক্লাসে যদি নিই এটা ভালো হবে। আমি এখন স্ক্রিন শেয়ার করছি। প্রি অপারেটিভ প্রিপারেশন বলতে কি বুঝি? প্রি প্রি অপারেটিভ মানে বিফোর অপারেশন। অপারেশনের আগে পেশেন্টকে অপারেশনের জন্য প্রিপেয়ার করার জন্য করতে হয়। প্রিপেয়ার করে যদি অপারেশন না করি তাহলে তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অপারেশনের টেবিলে অথবা অপারেশনের পর। তো সেই যে প্রিপারেশনটা এটাই হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন বা প্রি অপারেটিভ কেয়ার। যদি ডেফিনেশনের মতো করে বলি তাহলে হচ্ছে যে the period from which patient first attends you থেকে that patient when lie down in the operation table, মানে পেশেন্ট প্রথম যখন ডাক্তারের কাছে সার্জনের কাছে আসলো, ফার্স্ট ভিজিট থেকে শুরু করে অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত যে টাইমটা, সেটা হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশন পিরিয়ড। কেন এটা প্রয়োজন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা কথা আসলে আমাদের বুঝতে হবে সবাইকে, যে অপারেশনটা আসলে শুধু যে অন টেবিল না, অন টেবিলে যাওয়ার আগে পেশেন্টকে অপারেশনের জন্য প্রিপেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেয়ার আর lots of aspects which are very important for a good satisfactory operation and যে এখানে যেমন বলেছি যে টু অ্যাচিভ স্যাটিসফ্যাক্টরি রেজাল্টস ইন সার্জারি কেয়ারফুল অ্যাপ্রোচ টু প্রি অপারেটিভ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক পেশেন্ট কোমরবিডিটিস থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস বা অন্যান্য ডিজিজ থাকতে পারে। সেগুলো আগে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে অপারেশন টেবিলে অনেক ধরনের প্রবলেম হতে পারে। হাই রিস্ক পেশেন্ট শুড বি আইডেন্টিফাইড এবং ট্রিটেড অ্যাকর্ডিংলি। Patient should be optimized for operation. Surgery cannot be done risk-free, but risk must be known so that the patient can make an informed decision. And lastly, হচ্ছে যে পেশেন্টকে জানতে হবে আর সমস্যা হলে অনুমতিটা, অপারেশন অনুমতিটা তো পেশেন্টই দিবে। আমার প্রথম কাজটা ছিল ইনফর্ম কনসেন্ট নিয়ে, যদিও আমি প্রথম কাজটা বলে নিই যে ভয়েস ক্লিয়ার ছিল না, যখন জানি না, কিন্তু ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইনফর্ম কনসেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে পেশেন্টের অপারেশন করার জন্য যে অনুমতি, সেই অনুমতিটা কিন্তু আসলে পেশেন্টই দিবে, আমরা অপারেশন করব। ডক্টর হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে রোগীকে থরলি এক্সামিন করে তার কি সমস্যা সেটা আইডেন্টিফাই করা এবং তাকে জানানো যে তার অপারেশন লাগবে কি লাগবে না, বা তার কি কন্ডিশন সেটা। এরপর অপারেশন করবে কি করবে না বা এই ডিসিশনটা কিন্তু পেশেন্টের। তো তাহলে যেটা বের হয়ে আসছে যে আমাদের কেন এই প্রিপারেটরি প্রিপারেশনটা প্রয়োজন। প্রিপারেটরি প্রিপারেশনের সার্জন পয়েন্ট অফ ভিউ থেকে যে পেশেন্টকে ইভালুয়েট করা, পেশেন্টের ধরো সবকিছু জেনে নেওয়া যে আমি যে শরীরটার উপর কাটাছেড়া করতে যাবো, বিফোর আই অপারেট আই হ্যাভ টু নো হোয়াটস ইনসাইড হিজ বডি, আর কি তার শরীরের যে স্ট্যাটাস সেটা জেনে যদি কোনো কিছু ঠিক করার প্রয়োজন হয় সেটা আমাকে ঠিক করে তারপরে অপারেশন করতে হবে। কেয়ারফুলি ফার্স্ট পেশেন্ট হেলথ স্ট্যাটাসটা জানলাম, তারপর হচ্ছে যে মেডিকেল কন্ডিশনটা কি, সে কি অবস্থায় আছে, তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, অথবা শ্বাসকষ্ট জনিত সমস্যা আছে, অথবা কিছুই নেই, সে ভালো আছে। এই সবকিছু জানা, রিস্ক ফ্যাক্টরগুলো ডিটারমাইন করা এবং সেটা হচ্ছে যে সেই অনুযায়ী অপারেশন প্ল্যান করা।
এবং সেই সাথে আমি পেশেন্টকে এডুকেট করতে পারছি এবং প্রসিডিউরটা রোগীর সাথে ডিটেলস আলাপ করতে পারছি। পেশেন্টের দিক থেকে যদি বলি তাহলে পেশেন্ট হচ্ছে যে কি করতে যাচ্ছি সেটা বুঝলো এবং অল্টারনেটিভ অন্য কোনো কিছু আছে কিনা, অন্য ট্রিটমেন্ট অপশনস গুলো সম্বন্ধে সে জানবে। এগুলো হচ্ছে যে প্রি অপারেটিভ ডিসকাশন, সেখানে রোগীকে এগুলো সবই বলতে হবে। বলার ফলে যেটা হবে যে একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ গ্রো করবে এবং এর ফলে এটাও কিন্তু অপারেশনের পরে পরবর্তী কমপ্লিকেশন কমাতে আমাদের সাহায্য করবে। বিশেষ করে লিগাল অ্যাসপেক্টে ইদানিং দেখা যায় যে অপারেশন নিয়ে অনেক ধরনের ইয়ে হয়, প্রি অপারেটিভ যেই ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে এই ঝামেলাগুলো কম হয় বা হয় না। প্রি অপারেটিভ প্ল্যান ফর বেস্ট পেশেন্ট আউটকাম। হ্যাঁ, এটা কেন বলেছি? এটা হচ্ছে যে আমরা আসলে অপারেশন বলতে একদম লেম্যান যেটা বুঝে যে রোগীকে অপারেশন থিয়েটারে কাটাছেঁড়া করবে, অপারেশন করবে। কিন্তু আসলে কিন্তু অপারেশনটা কি? অপারেশনটা একটা প্রসিডিউর, খুবই সফিস্টিকেটেড এবং খুবই জটিল একটা প্রসিডিউর, যেটা আসলে শুরু হয় আমরা বিগিনিং যখন পেশেন্ট ফার্স্ট ডাক্তারের কাছে আসে সেখান থেকে শুরু করে অপারেশনের পর লাস্ট যে ভিজিটটা, লাস্ট ভিজিটের ডাক্তারের কাছে আসে সেই লাস্ট ভিজিট পর্যন্ত তিনটা ভাগ আসলে একটা অপারেশনের: প্রি অপারেটিভ, পার অপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ। এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রি অপারেটিভলি আমরা যদি রোগীকে ভালোভাবে প্রিপেয়ার না করি, রোগীর অ্যাসোসিয়েটেড কন্ডিশনগুলো অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভে এ নিয়ে আমাদেরকে অনেক ভুগতে হবে বা পেশেন্টকে অনেক ভুগতে হবে। কারণ যদি আমরা এটা না জানি যে পেশেন্টের ডায়াবেটিস আছে বা প্রেশার আছে, তাহলে তো অপারেশন টেবিলে তখন পেশেন্ট অনেক বেশি প্রেশার বেড়ে গিয়ে তার মাইকোর্ডিয়াল ইনফ্রাকশন বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের মতো মারাত্মক অনেক কিছু হতে পারে। আবার হাইপোটেনশন থেকে শকে গিয়ে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। ডায়াবেটিস অনেক বেশি বেড়ে থাকলে তো পোস্ট অপারেটিভে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হবে, পার অপারেটিভে কমপ্লিকেশন হতে পারে। তো সেই জন্য হচ্ছে প্রথম যে আমাদের অপারেশন যখন আমরা ডিসাইড করবো যে পেশেন্টকে ভালো করে অ্যাসেস করতে হবে, পেশেন্টকে গ্যাদার অ্যান্ড রেকর্ড অল রিলেভেন্ট ইনফরমেশন, পেশেন্টের হেলথ রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো আমাদেরকে গ্যাদার করতে হবে। কিভাবে সেটা আমরা জানতে পারবো? এটা হচ্ছে পেশেন্ট অ্যাসেসমেন্ট যখনই বলবো বা বলি, যে কোনো ডিজিজ হোক, অপারেশনের জন্য পেশেন্টের প্রিপারেশন হোক, অ্যাসেসমেন্ট করতে হলে আমাদের টুল হচ্ছে তিনটা: হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড রিলেটেড ইনভেস্টিগেশন। তো ডিটেলস হিস্ট্রি নিতে হবে, বড় এক্সামিনেশন করতে হবে এবং ইনভেস্টিগেশন করে আমরা পেশেন্টের রেকর্ড এবং ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারবো। এরপর অপটিমাইজ পেশেন্ট কন্ডিশন। সেকেন্ড কাজ হবে এই যে ইনফরমেশন আমরা পেলাম পেশেন্টের বডি স্ট্যাটাস সম্বন্ধে, ফিজিক্যাল ফিটনেস সম্বন্ধে, সেটাকে অপটিমাইজ করা, মানে কোনো তার প্রেশার যদি আনকন্ট্রোল থাকে নিয়ন্ত্রণে আনা, মেল নিউট্রিশন থাকলে নিউট্রিশনটাকে ইয়ে করা, কভার আপ করা, এইগুলো হচ্ছে মানে পেশেন্টের কন্ডিশনকে অপটিমাইজ করতে হবে। দেন চুজ সার্জারি দ্যাট অফার্স মিনিমাল রিস্ক এন্ড ম্যাক্সিমাম বেনিফিট, মানে এমন একটা সার্জারি আমরা পেশেন্টের জন্য চুজ করবো পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, যেটা হবে যে তার জন্য সবচেয়ে কম রিস্ক ছাড়া তো কোনো অপারেশন হতে পারে না, তাই না? রিস্ক থাকেই, রিস্ক থাকবেই, তবে সেটাকে ট্যাকল করতে হবে। আমরা রিস্ক নিয়ে কাজটা করবো, কিন্তু যদি কমপ্লিকেশন হলে সেই কমপ্লিকেশনটাকে ম্যানেজ করতে হবে। অ্যান্টিসিপেট অ্যান্ড প্ল্যান ফর অ্যাডভার্স ইফেক্টস, এই যে বললাম যে কমপ্লিকেশন হতেই পারে, হতেই পারে, সেটাকে আমরা যদি খুব আগে থেকে ভালো করে পেশেন্টের সম্বন্ধে সবকিছু জেনে নিই, তাহলে হচ্ছে আমরা অ্যান্টিসিপেট করতে পারবো, আমরা অনুমান করতে পারবো যে এই প্রবলেম হতে পারে। সেই অনুযায়ী যদি আমরা ওটি টেবিলের প্রিপারেশন নিই, তাহলে হচ্ছে আমাদের অপারেশনটা সেফ হবে। And last of all but not the least, inform everyone concerned. সবাইকে বলতে ডক্টর টিম এবং পেশেন্ট পার্টি সবকিছু জানাতে হবে। আমরা কি অপারেশন করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, তারও আগে হচ্ছে রোগীর প্রবলেমটা কি,
কি জন্য অপারেশন করাটা জরুরি, অপারেটিভ অপশনস গুলো কি কি, প্রত্যেকটা অপারেশনে কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, এবং অপারেশন না করলে তার কি হবে। এটা হচ্ছে থিম অফ কনসেন্ট। আমরা যে পেশেন্ট থেকে যে অনুমতিপত্রটা নিই অপারেশনের আগে, বলা হয় যে অপারেশনের আগে পেশেন্টকে তার অপারেশন সম্বন্ধে ডিটেলস বলতে হবে, এবং সে যে বুঝতে পেরেছে সেটা ইনশিওর করতে হবে, তাহলে হচ্ছে কনসেন্ট ভ্যালিড হবে। তাহলে মোটামুটি প্রি অপারেটিভ যে ওয়ার্ক আপ বা আমাদের যে প্ল্যান পেশেন্টকে নিয়ে, সেটা মোটামুটি এটাই যে আমরা সব পেশেন্টের gather and record all relevant information about the patient, then optimize patient condition, and we will choose such surgery that will be minimum risk for the patient and will give maximum benefit. And also we will anticipate and plan for the adverse effect, and lastly we will inform it to the patient party. এখন আসি পেশেন্ট অ্যাসেসমেন্ট। পেশেন্ট অ্যাসেসমেন্ট কিভাবে করবো, যে বললাম যে আমাদের তিনটা জিনিস, হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এন্ড স্পেসিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে ডিটেইলস জানতে পারবো। এখন এটা কে করবে, এটা হচ্ছে সার্জারি এবং নার্সিং টিম এবং অ্যানেস্থেসিয়াকে সাথে নিয়ে, অ্যানেস্থেটিক ডিপার্টমেন্টকে সাথে নিয়ে এটা করবে। এবং যে কোনো অপারেশনের পূর্বে আমাদের কিন্তু ডিটেইলস হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি যে হেপাটোবিলিয়ারি সার্জারি করবো জাস্ট হেপাটোবিলিয়ারি হিস্ট্রি তা না, তার টোটাল ডিটেইল হিস্ট্রি, যেই আমাদের হিস্ট্রি প্রোফর্মাটা আছে একদম চিফ কমপ্লেন্ট থেকে শুরু করে জেনারেল প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সবকিছু ডিটেইলস তার সম্বন্ধে জানতে হবে, কারণ এখানে প্রতিটাই ইম্পর্টেন্ট বা আসবো সামনে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশনও তাই, থরো ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, জেনারেল এক্সামিনেশন, প্রত্যেকটা সিস্টেমের এক্সামিনেশন আলাদা করে আমাদের করতে হবে। এরপরে কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন করে আমরা পেশেন্ট সম্বন্ধে পেশেন্টের স্ট্যাটাসটা জানতে পারবো। তো যেটা বললাম যে স্ট্যান্ডার্ড এন্ড ফুল হিস্ট্রি শুড বি টেকেন, ফোকাসিং অন ক্লারিফাইং দ্য ডায়াগনোসিস এন্ড অ্যাসেসিং সিভিয়ারিটি অফ সিম্পটমস। মেইনলি যে ডিজিজের জন্য তার অপারেশন প্রয়োজন বা পেশেন্ট হ্যাজ কাম টু আস, সেটার ডিটেলস আমাকে জানতে করতে হবে। যেমন ধরো যে হয়তো পেটে ব্যথা নিয়ে আসছে দেখলাম যে তার অ্যাকিউট কোলিসিস্টাইটিস ডিউ টু কোলিথিয়াসিস, তো এর সাথে আমাকে কিন্তু আরেকটু ডিটেলস জানতে হবে যে পিত্তথলিতে পাথর আছে, তার বাইল ডাক্টে পাথর আছে কিনা, কখনো জন্ডিস হয়েছিল কিনা, বা কখনো কাঁপুনি দিয়ে জ্বর হয়েছে কিনা, কোলনজাইটিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো হিস্ট্রি আছে কিনা, এটা যদি আমরা নিই তাহলে কিন্তু এই জিনিসটা বের আসে। বা স্টোন হয়েছে, হতে পারে কোলেস্ট্রল স্টোন, অথবা হতে পারে কিডনি স্টোন হতে পারে, ওই ধরনের তার কনজেনিটাল কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, খুব গুরুত্বপূর্ণ। কারণ পিত্তথলিতে পাথর গলব্লাডার স্টোন মানেই যে কোলেস্ট্রল স্টোন তা না। আমরা অপারেশন করতে গিয়ে হয়তো দেখলাম যে তার ব্লিডিং আর থামছেই না, কেন? কারণ তার একটা ব্লিডিং ডিসঅর্ডার, হিমোলাইটিক ডিসঅর্ডার আছে, সেখান থেকে কিডনি স্টোন ডেভেলপ করেছে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বের সাথে আমাদেরকে ডিটেইলস হিস্ট্রি না নিলে কিন্তু এগুলো আমরা জানতে পারবো না। সিস্টেমিক অ্যাসেসমেন্টও তাই, প্রতিটা সিস্টেম কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি এবং আদার সিস্টেমিক প্রবলেম, ইভেন জেনেটিক ইউরোলজিক সিস্টেমও আমাদেরকে ভালো করে এক্সপ্লোর করতে হবে। ফার্স্ট সার্জারি অ্যান্ড অ্যানেস্থেসিয়া, কোনো প্রিভিয়াস অপারেশনের হিস্ট্রি আছে কিনা, থাকলে সেই অপারেশনে তার কোনো প্রবলেম হয়েছিল কিনা, অ্যানেস্থেসিয়া দেওয়ার পর কোনো অ্যানেস্থেটিক ড্রাগে কোনো রিঅ্যাকশন হয়েছিল কিনা, অপারেশনে বেশি ব্লিডিং হয়েছিল কিনা, এই ধরনের এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট টু নো দ্য পেশেন্ট হ্যাজ এনি ইস্যু, এনি স্পেসিফিক ইস্যু। তারপরে হচ্ছে অ্যালার্জি হিস্ট্রি, কোনো ড্রাগস অ্যালার্জি আছে কিনা। অনেক সময় এমন হয় যে সিম্পল প্যারাসিটামলেও অনেক তোমরা জানো স্টিভেন জনসন সিনড্রোমের মতো বিভিন্ন সমস্যা হয়। তো কোনো অ্যানেস্থেটিক ড্রাগে যদি অ্যালার্জি থাকে, হয়তো পেশেন্টকে জিজ্ঞেস করলে সে বললো যে হ্যাঁ আগের অপারেশনে একটা অবশ করার বা অজ্ঞান করার দেওয়ার পর ওষুধ দেওয়ার পর আমার প্রবলেম হয়েছিল।
তো সেটা একটা। আবার বেশ কিছু ড্রাগস যেগুলো ফিজিওলজিকে, বডি ফিজিওলজিকে এফেক্ট করে এবং অপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেরকম যেমন স্টেরয়েডস, অ্যান্টিহাইপারটেনসিভ, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, ইসমিক হার্টিজের জন্য কোনো ওষুধ সে খাচ্ছে কিনা, অ্যান্টিকোয়াগুল্যান্ট খাচ্ছে কিনা, এগুলা অবশ্যই জেনে নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি সবকিছুই হচ্ছে গুরুত্বপূর্ণ। ফ্যামিলি হিস্ট্রিতে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া যদি থাকে তাহলে তারও হতে পারে। সেক্ষেত্রে সবকিছু ফিট, ফিটনেস যে ইনভেস্টমেন্ট সব ঠিক আছে, পেশেন্ট ফিজিক্যালি ফিট, কিন্তু অ্যানেস্থেসিয়া ড্রাগ দেওয়ার সাথে সাথে তার মারাত্মক রিয়েকশন হয়ে যেতে পারে, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়ে যেতে পারে। সেই জন্য ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি থেকে শুরু করে সবগুলো হিস্ট্রি আমাদের খুব ভালো করে নিতে হবে। ঠিক সেভাবেই এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন যে পয়েন্টগুলো আছে প্রতিটা পয়েন্ট আমাকে জানতে হবে, কারণ প্রতিটাই আর বডি কোনো না কোনো একটা অ্যাবনর্মালিটি হিন্টস আমাদের দিবে। পেশেন্ট খুব বেশি অ্যানিমিক হতে পারে, সেক্ষেত্রে অপারেশনও আগে ব্লাড দিয়ে বা নিউট্রিশনাল স্ট্যাটাস ইনক্রিজ করে পেশেন্টকে ফিট করে নিতে হবে। সেরকম সিস্টেমিক কোমরবিডিটিস এন্ড দেয়ার সিভিয়ারিটি, মানে হচ্ছে যে ডায়াবেটিস, প্রেশার, এই জিনিসগুলো আছে কিনা এবং কি অবস্থায় আছে। আর কিছু স্পেসিফিক এক্সামিনেশন যেমন এয়ারওয়েটা আমাকে দেখতে হবে, কারণ ইন্টিউবেশন ইন্টিউবেশন করতে অনেক সময় ঝামেলা হতে পারে। খুব ওবেস পেশেন্ট বা শর্ট নেক যদি থাকে আমাদের, কিন্তু আমি যদি আগে নেকটা দেখে না নিই, আমি এয়ারওয়েটা দেখে না নিই, তাহলে অ্যানেস্থেসিয়া ড্রাগ দেওয়ার পরে তখন আমি যদি ঠিকভাবে ইন্টিউবেট করতে না পারি তাহলে এটা একটা বিপদ হবে। সেই জন্য আমাকে আগে অ্যানেস্থেসিয়া আগে অ্যান্টিসিপেট করে নেই যে এয়ারওয়ে কোনো সমস্যা আছে কিনা বা এয়ারওয়েটা কেমন, এটা কি ইজি ইন্টিউবেশন হবে নাকি ইন্টিউবেশন ডিফিকাল্ট হবে। যদি মাঝে ইন্টিউবেশন ডিফিকাল্ট হবে, এটা একটা স্কোরিং সিস্টেম আছে, লাম্পার্টি স্কোর বলে। তো এটা দিয়ে অ্যানেস্থেসিস্ট প্রথমেই অ্যাসেস করে নেন যে তার ইন্টিউবেশনটা ইজি হবে না ডিফিকাল্ট হবে। যদি ডিফিকাল্ট হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা রাখবে। পজিশন করা, পেশেন্টকে ওটি বেডে পজিশন করা এমন হতে পারে যে কাইফোসিস বা স্কোলিওসিস আছে, তখন পজিশনটা কিভাবে হবে, বা সার্ভাইকেল তার স্পন্ডিলাইটিস আছে, সেই ক্ষেত্রে হচ্ছে মুভ করা বা ইয়ে করা এগুলো সাবধানে করতে হবে। স্পেশাল ইকুইপমেন্ট প্রয়োজন হতে পারে। সবশেষ হচ্ছে ইনভেস্টিগেশন। অপারেশন আগে আমি কি ধরনের ইনভেস্টিগেশন করাবো সেটা ডিপেন্ড করবে হচ্ছে যে কি ধরনের সার্জারি আমি করতে যাচ্ছি। যেমন মেজর সার্জারিতে, মেজর সার্জারি ইনভলভস অল দ্য সিস্টেম অফ দ্য বডি, সেই জন্য এখানে আমার সব সিস্টেম কি দেখে নেওয়াটা জরুরি এবং ইনভেস্টিগেশন করতে হয়। কিন্তু ছোট মাইনর যদি কোনো অপারেশন হয় বডিকে ইনভলভ করছে না, সেক্ষেত্রে অত ইনভেস্টিগেশন না করলেও চলে। পেশেন্ট উইথ স্পেসিফিক ডিজিজ নিড স্পেশাল ইনভেস্টিগেশন। কিছু কিছু স্পেসিফিক ডিজিজ থাকলে এই নর্মাল রুটিন ইনভেস্টিগেশনের বাইরেও কিছু পরীক্ষা করতে হয়। যেমন হয়তো পেশেন্টের হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম আছে, সেক্ষেত্রে থাইরয়েড স্ট্যাটাসটা আমাদের জানতে হবে, জেনে তারপরে কি করতে হবে, ওটাকে অপটিমাইজ করতে হবে। থাইরয়েডকে ইউথাইরয়েড স্টেজ জানতে হবে। হাইপো থাকলে সাপ্লিমেন্ট দিতে হবে, হাইপার থাকলে অ্যান্টিথাইরয়েড দিয়ে তাকে আগে ইউথাইরয়েড স্টেট এনে তারপরে অপারেশন করতে হবে। আর কোমরবিডিটিস এর জন্য আলাদা করে স্পেসিফিক ইনভেস্টিগেশন করতেই হবে। যেমন নর্মালি আমরা একটা মেজর অপারেশনে যদি পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম ভালো থাকে তাহলে ওই পিক ফ্লো রেটস বা রেসপিরেটরি ইনভেস্টিগেশন আমরা করি না। কিন্তু যদি পেশেন্টের অ্যাজমা বা সিওপিডি থাকে তাহলে পিক ফ্লো রেটটা অবশ্যই দেখে নিতে হবে। পেশেন্টের লাং ক্যাপাসিটিটা আমাদের জানতে হবে, কতটুকু সে নিতে পারবে এবং আমাদের কতটুকু অ্যাসিস্ট করতে হবে অপারেশনটা করার জন্য। রুটিন প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন, ওই যে বললাম যে মেজর সার্জারির আগে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করি টু নো দ্য বডি সিস্টেমস। তো এটার মধ্যে হচ্ছে প্রথমেই আসে ফুল ব্লাড কাউন্ট।
ব্লাড কাউন্ট এটাও হচ্ছে যে মেজর অপারেশনস এর পূর্বে ছাড়াও যদি পেশেন্ট খুব এল্ডারলি হয়, যদি পেশেন্টের ক্লিনিক্যালি অ্যানিমিক হয়, অথবা যে যেই জিনিসটার জন্য আমরা অপারেশন করছি সেটা যদি এমন হয় যে কন্টিনিউয়াস ব্লাড লস পেশেন্টের আছে, যেমন একটা সার্কোমা, ধরো যে ওখান থেকে পাই ব্লিডিং হয়, বা একটা হেমানজিওমা, সবসময় এটা একটু ইনজুরি হলে ব্লিডিং হয়, ব্লাড লস তার সবসময় হচ্ছে, বা হেমারয়েডস জাতীয় যেসব ডিজিজ গুলো আছে, তো সেইখানে হচ্ছে যে ব্লাড লস হয়ে তার হিমোগ্লোবিন অনেক কম থাকতে পারে, তাই আমাদের দেখে নেওয়াটা জরুরি। তারপরে আসে ইউরিয়া ইলেক্ট্রোলাইটস। সব মেজর অপারেশনের আগে এজ ওভার 60 পেশেন্ট উইথ কোমরবিডিটিস, যদি বিভিন্ন রকম কোমরবিডিটি থাকে, তাহলে ইউরিয়া বা ইলেক্ট্রোলাইটের বেশ কম থাকতে পারে, যার জন্য ওটা দেখে নেওয়া উচিত। কিছু মেডিসিনস রেগুলার যারা ইউজ করছেন তাদের ক্ষেত্রে যেমন স্টেরয়েড, সেনিসাইডস, তারপর ডায়াবেটিক্স, এই ওষুধগুলো হচ্ছে ইলেক্ট্রোলাইটের তারতম্য ঘটায়। তো সেই জন্য এই ওষুধগুলো রেগুলারলি যে পেশেন্ট খাচ্ছে তার ইলেক্ট্রোলাইট দেখে নিতে হবে। ইসিজিও যে যে কোনো মেজর সার্জারি করবে, এজ যদি বেশি হয়, পেশেন্টের যদি কার্ডিয়াক প্রবলেম থাকে, এসব ক্ষেত্রে আমাদের ইসিজি করে নিতে হবে। এছাড়া রুটিন ইনভেস্টিগেশন আরো আছে, ক্লটিং স্ক্রিন করা লাগতে পারে, বিশেষ করে ব্লিডিং ডায়াসিস আছে বা লিভার ডিজিজ, এক্লাম্পসিয়া পেশেন্ট, এদের তো অবশ্যই, বা ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে ব্লিডিং ডিসঅর্ডারে, তাদের কাছে অবশ্যই ক্লটিং স্ক্রিনটা করতে হবে। চেস্ট রেডিওগ্রাফি, এটাও আমরা রুটিনলি করে থাকি। কার্ডিওপালমোনারি ডিসঅর্ডার বা যদি সাসপিশন অফ টিবি থাকে, সেক্ষেত্রে চেস্ট রেডিওগ্রাফিটা করাটা ম্যান্ডেটরি। যে কোনো ইনফেকশন অপারেশন, যে একটা স্ট্রেস, সেই স্ট্রেসে এটা ফেয়ার আপ হতে পারে। এটা সেজন্য একটা ইউরিন বা ইউরিনারি ট্র্যাক্ট একটা কমন সোর্স অফ ইনফেকশন, ইউরিনালাইসিসটা যে কোনো ইনফেকশন আছে কিনা দেখার জন্য অপারেশনের আগে রুটিন করা হয়ে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট বিটা এইচসিজি। বিটা এইচসিজিটা রুটিনলি আমরা সেভাবে করি না, কিন্তু ইট ইজ সেফ টু ডু ইন এ ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, কারণ সে এমন হতে পারে যে প্রেগনেন্ট, আমরা জানি না। তো সেটা কনফার্ম করে নেওয়াটা ভালো। ব্লাড গ্লুকোজ, যে কোনো মেজর সার্জারির আগে ডায়াবেটিস স্ট্যাটাস যদি জানা না থাকে, তাহলে ব্লাড টেস্টটা করে নিয়ে আমরা দেখতে পারি। লিভার ফাংশন টেস্ট, যে কোনো হেপাটোবিলিয়ারি সার্জারির আগে লিভার ফাংশন টেস্টটা দেখে নেওয়া। ওই যে আইডিয়াটা একই, যে বেস লাইনটা আমি জেনে নিলাম যে তার লিভার স্ট্যাটাস এই, আমি লিভারের উপর সার্জারি করতে যাচ্ছি, যদি দেখি যে লিভার স্ট্যাটাস খুব পুয়ার, দেন আই হ্যাভ টু অপটিমাইজ ইট, আমাকে এটা ঠিক করে নিয়ে তারপর অপারেশন করতে হবে, কারণ পুয়ার স্ট্যাটাসের উপর আবার একটা স্ট্রেস, একটা অপারেশন হলে আরো খারাপ হয়ে যাবে। এবার অপটিমাইজ পেশেন্ট কন্ডিশন কিভাবে করবো? প্রিয়রিটি ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ সিস্টেমিক ডিজিজ, যাদের যেসব পেশেন্টের সিস্টেমিক বিভিন্ন ডিজিজ আছে অলরেডি, মানে পেশেন্টের কিছু প্রবলেম আছে যেগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। ফার্স্ট, ফাইন্ড আউট ক্যাপাসিটি, বেসলাইন অর্গান ফাংশন ক্যাপাসিটি শুড বি অ্যাসেসড। প্রথমে হচ্ছে আমরা আর কি অবস্থা, আর অর্গানগুলো কি পজিশনে আছে, অনেকদিন ধরে লং লং স্ট্যান্ডিং হাইপারটেনশন, ডায়াবেটিস slowly harms the kidney, eyes, and all organs of the body ultimately. তো আমাদের অপারেশনের আগে যে স্ট্যাটাসটা কি, কিডনি স্ট্যাটাসটা কি, হার্টের স্ট্যাটাসটা কি, রেসপিরেটরি কি অবস্থা, এগুলো আমাদের প্রথম সবার আগে দেখে নিতে হবে যে ও কি অবস্থায় আছে। দেন অপটিমাইজেশন, দেন এটাকে ইমপ্রুভ করার জন্য যা করতে হয় সেটা করতে হবে। সেই সেটা কিভাবে করা যায়, এটার জন্য মেডিসিন লাগতে পারে, লাইফস্টাইল চেঞ্জেস লাগতে পারে, স্পেশালিস্ট রেফারেল টু ইমপ্রুভ অর্গান ক্যাপাসিটি। তাহলে হচ্ছে আমরা হাইপার টেনশন আছে আনকন্ট্রোল, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ দিলাম, দিয়ে 2 সপ্তাহ দেখলাম যে পেশেন্টের প্রেশারটাকে বেস লাইনে বা নর্মালি নিয়ে আসতে হলে অ্যাটলিস্ট 2 উইকস আমাদের সময় লাগে। তো সেই পর্যন্ত মানে অপারেশন, যদি রুটিন অপারেশন অবশ্যই পোস্টপোন করতে হবে, ইমার্জেন্সি হলে তো অন্য কথা।
পোস্টপোন করে প্রেশারটাকে কন্ট্রোল করে তারপর আমাদের করতে হবে। কিছু অনেক সময় হয়তো মেডিকেশন লাগবে না, লাইফস্টাইল চেঞ্জেস হয়ে গেল, যে পেশেন্টের হয়তো সেরকম ডায়াবেটিস না, জাস্ট মাইল্ড ডায়াবেটিস, একটু বললাম যে চিনি খাওয়াটা বন্ধ করতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে, এরকম করে যখন তার ডায়াবেটিস স্ট্যাটাসটা দেখা যায় যে ভালো, নর্মাল, তখন আমরা অপারেশন করতে পারবো। সেরকমই কখনো কখনো ক্ষেত্রে আমাদের এমন হতে পারে যে উই হ্যাভ টু রেফার দ্য পেশেন্ট টু রেসপেক্টিভ স্পেশালিস্ট, যেমন প্রেশার আছে, তার সাথে কিডনি ডিজিজ আছে এবং হার্টের অবস্থা ভালো না, তাহলে উই হ্যাভ টু রেফার দিস পেশেন্ট টু এ কার্ডিওলজিস্ট। Cardiologist will take care of his heart, and when optimization is done, heart is capable, stable enough, then he can refer back to surgeon. তখন সে অপারেশনের জন্য আবার সার্জনের কাছে চলে আসতে পারে। Alternative, minimally impacting procedure, appropriate post-operative care will improve outcomes. তাহলে অনেক সময় আমরা পেশেন্টকে অপটিমাইজ করতে পারি পোস্ট অপারেটিভ দিয়েও, বা অথবা পার অপারেটিভ যে প্রসিডিউর যেখানে মিনিমাল ইনভেসিভ, অনেক মানে বড় অপারেশনে না গিয়ে বা অনেক সময় লাগবে, বা যেমন ওপেন অপারেশনে না গিয়ে মিনিমাল ইনভেসিভ অপারেশনে চলে যাওয়া, এতে করে হচ্ছে যে পেশেন্টের অপারেশন টাইম আছে, সে টাইমটা যদি কমে যায় তাহলে পেশেন্টের অর্গান সিস্টেমের উপর প্রেশারটা কম পড়ে, সেই ক্ষেত্রে হচ্ছে আউটকামটা ভালো হয়। এবং পোস্ট অপারেটিভ কিছু কেয়ার আছে, পোস্ট অপারেটিভ আইসিইউ কেয়ার বা পোস্ট অপারেটিভ স্পেশাল কেয়ারের মাধ্যমে, রেসপিরেটরি কেয়ারের মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করতে পারি। ইভেন থিয়েটার প্রিপারেশন সো ইম্পর্টেন্ট। অপারেশন টাইম প্ল্যানিং এর উপর অনেক সময়, যেমন ধরেন যে আপনার ডায়াবেটিক পেশেন্টকে আমরা যদি ওটি লিস্টে প্রথমে রাখি, তাহলে তার ওয়েটিং টাইমটা কম হলে বেশিক্ষণ সময় ধরে তাকে নাথিং বাই মাউথ থাকতে হলো না। এর ফলে যেটা হবে যে তার ডায়াবেটিস স্ট্যাটাসটা ফল করবে না, বা ডায়াবেটিস স্ট্যাটাসটা ভালো থাকলে আমরা তার অপারেশন করতে পারবো। অনেক সময় সেরকম অপারেশনে কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট এবং টিমের মধ্যে যদি আমরা মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচে ইয়ে করি, পেশেন্টকে অপারেশন করি, তাহলে হচ্ছে এটার আউটকামটা অনেক ভালো হয়। সবই আসলে পেশেন্টের কে একটা বেটার সার্জারি এবং বেটার আউটকাম দেওয়ার জন্য এই কাজগুলো আমরা করতে পারি। ফর অ্যাসেসমেন্ট অফ দ্য রিস্ক অফ দ্য সার্জারি কিছু স্কোরিং সিস্টেম আছে, এর মধ্যে খুব প্রচলিত যেটা, সেটা হচ্ছে এএসএ, আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট সিস্টেম। এটা প্রায় প্রতি মেজর অপারেশনের আগে অ্যানেস্থেসিওলজিস্ট, আপনারা যদি ইয়ে দেখেন যে পার্টশিট যেটা থাকে সার্জারি প্রিপারেশন জন্য অ্যানেস্থেসিওলজিস্ট যেটা দেন, ক্লিয়ারেন্সটা দেন, সেটার মধ্যে এএসএ একটা গ্রেডিং থাকে। তো এটা হচ্ছে এএসএ গ্রেডিং ডান বিফোর অল মেজর অপারেশনস বাই অ্যানেস্থেসিওলজিস্ট। গ্রেডিংটা হচ্ছে যে মর্টালিটি রিস্ক, কি ধরনের কোমরবিডিটিস থাকলে মর্টালিটি রিস্কটা কেমন, এখান থেকে যদি এই পেশেন্টটা রিস্কি পেশেন্ট, কতটুকু রিস্কি, এটা একটা আইডিয়া পাওয়া যায়, which helps to plan the operation accordingly. যেমন এএসএ গ্রেড 1 বলেছে যে নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, যে তার কোনো কোমরবিডিটিস নাই, হেলদি একজন নর্মাল ইন্ডিভিজুয়াল হচ্ছে এএসএ গ্রেড 1, এর মর্টালিটি কিন্তু মাত্র 0.06%, মানে অপারেশনে তার কোনো অ্যাডভার্স ইফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 হচ্ছে মাইল্ড সিস্টেমিক ডিজিজ যার আছে কিন্তু তেমন কোনো সিমটম নেই, সেক্ষেত্রে 0.4। কিন্তু সিভিয়ার সিস্টেমিক ডিজিজ যেটা হচ্ছে তাকে তার অ্যাক্টিভিটিসকে লিমিট করে, অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করে, সিভিয়ার এনজাইনা বা ডায়াবেটিস, সিভিয়ার আনকন্ট্রোল ডায়াবেটিস, যেটা হচ্ছে যার জন্য তার কোনো কোমরবিডিটি অ্যাসোসিয়েট প্রবলেম আছে, তার জন্য সে যদি অ্যাক্টিভিটিস করতে পারে না, এরকম পেশেন্ট হলে এটাকে আমরা যদি অপটিমাইজ করেও নিই, তারপরে মোটামুটি থাকে 4.5%। আর সিভিয়ার
সিস্টেমিক ডিজিজ পেশেন্ট যেগুলো হচ্ছে যে মানে থ্রেট টু লাইফ, সেক্ষেত্রে 23%। মরিবান পেশেন্ট যেগুলো ইমার্জেন্সি সার্জারি করতে হবে 51%। এখন আমরা আসবো একটু স্পেসিফিক কিছু যে পেরিওডিক প্রবলেমস গুলা, সিস্টেমিক কমোরবিডিটিস, এগুলো নিয়ে একটু কথা বলবো। যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ। Cardiovascular disease, একটা পেশেন্ট আমরা we are going to operate, that patient has some cardiovascular problem. হতে পারে তার হাইপারটেনশন, হতে পারে তার ইসকেমিক হার্ট ডিজিজের সিমটম আছে। যেমন এখানে যে হিস্ট্রি থেকে যদি আমরা জানতে পারি যে জিজ্ঞেস করি যে আপনার সিঁড়ি দিয়ে উঠতে কোনো সমস্যা হয় কিনা, পেশেন্ট বললো যে 2 সিঁড়ি পর্যন্ত উঠতে পারি, এরপরে আর হয় না, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়। তো এখানে বলছে যে পেশেন্ট হু ক্যান ক্লাইম্ব এ ফ্লাইট অফ স্টেয়ার্স উইদাউট গেটিং শর্টেজ অফ ব্রেথ অর চেস্ট পেইন হ্যাজ দ্য রিস্ক অফ মর্টালিটি। মানে ফ্লাইট অফ স্টেয়ার্স মানে দুটো সিঁড়ি, একতলা আর কি। একতলা পর্যন্ত যদি সে কোনো বুকে ব্যথা ছাড়া উঠতে পারে, তাহলে মোটামুটি বলা যায় যে তার রিস্ক কম। কিন্তু যার ডকুমেন্টেড ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অ্যাঞ্জাইনা হয় পরে, বা মানে সিমটম গুলো পজিটিভ বা হিস্ট্রিতে তার সব ডিজিজের সিমটম পাচ্ছি, সেক্ষেত্রে অপারেশন আগে কিন্তু একটা স্ট্রেস টেস্ট করে ইটিটি করে আমাদের দেখতে হবে আসলে স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা কতটুকু। যদি কম হয় তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য যে ওষুধ মেডিসিন ওগুলো দিয়ে আমার ক্যাপাসিটি বাড়াতে হবে, অথবা সেইভাবে প্ল্যান করতে হবে সার্জারি, যে মিনিমাল রিস্ক এন্ড ম্যাক্সিমাম বেনিফিট। আর পেশেন্ট উইথ পুয়ার লেফট ভেন্ট্রিকুলার ফাংশন আর ভালভুলার হার্ট ডিজিজ যেগুলো আছে, এইসব পেশেন্টের কিন্তু একটা ইকোকার্ডিওগ্রাফি করে নেওয়াটা ম্যান্ডেটরি। এবং ইকোকার্ডিওগ্রাফিতে অ্যাজ এ সার্জন আমরা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। একটা হচ্ছে মোশন, হার্ট ওয়াল মোশন অ্যাবনরমালিটি, আর একটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। যদি কোনো মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে থাকে পেশেন্টের, কোনো একটা ব্লাড ভেসেল ব্লক হয়ে গিয়ে এমআই হয়, তো সেই ক্ষেত্রে তো ওই টিস্যুটা ডেড হয়ে যাবে, মরে যাবে, এবং ওইখানে মোশন থাকবে না। অন্য ওয়ালে যেমন আমরা ওয়াল মোশন দেখতে পাবো, ওই জায়গাটা মোশনলেস হবে অথবা হাইপোকাইনেটিক হবে। তো এরকম কিছু থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে, নোটিফাই করতে হবে যে পেশেন্টের একটা এমআই হিস্ট্রি হয়তো আছে। আর আরেকটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশনটা হচ্ছে কি, ইজেকশন ফ্র্যাকশন হলো যে একবার কন্ট্রাকশন বা পাম্পে হার্টে যতটুকু ব্লাড আসে তার কত পার্সেন্ট সে ইজেক্ট করতে পারে, কত পার্সেন্ট ব্লাড সে সিস্টেমিক সার্কুলেশনে পাম্প করতে পারছে। তো দিস ইন্ডিকেটস দ্য কন্ট্রাক্টাইল অ্যাবিলিটি অফ দ্য হার্ট। তো এটা যদি 30%-এর কম হয়, তাহলে কিন্তু হার্টটা খুবই দুর্বল, সে একদমই পাম্প করতে পারছে না ভালোভাবে। তো আবার অপারেশন স্ট্রেসে সে আরো উইক হয়ে যাবে অ্যান্ড মে রেজাল্ট ইন হার্ট ফেলিওর অর সামথিং। তো সেজন্য ইনজেকশন ফ্র্যাকশনটা এই ধরনের যাদের নর্মাল হার্টে তো এই সমস্যা নেই, কিন্তু যদি পেশেন্টের ভেন্ট্রিকুলার ফেলিওর বা ভালভুলার ডিজিজ থেকে থাকে, তাহলে আমাদেরকে ইকো করে এগুলো আগে শিওর হয়ে নিতে হবে যে তার ইনজেকশন ফ্র্যাকশনটা কত আছে। আর কখন আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠাবো যে অপটিমাইজেশনের জন্য, তখন আর আমাদের স্পেশালাইজড অপটিমাইজেশন লাগবে, পেশেন্টের বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। এরকম হলে আমরা কার্ডিওলজিস্টের কাছে রেফার করব। যদি কোনো মারমার থাকে এবং পেশেন্ট সিমটোমেটিক হয়, ইজেকশন ফ্র্যাকশন যেটা বললাম, যেটা যদি পুয়ার হয়, যদি ইসিজিতে কোনো ইসকেমিক চেঞ্জ থাকে, ইউএভ আছে অথবা কোনো এলিভেশন আছে, এরকম হবে। আর হচ্ছে যদি রিদম অ্যাবনরমালিটি থাকে, তাহলে আমাদের প্রথমে কার্ডিওলজিস্টের কাছে পাঠাতে হবে। কার্ডিওলজিস্ট যখন এই প্রবলেমগুলো স্টেবল করবেন, তখন অপারেশন করবেন।
প্রেশার হাইপারটেনশনের ব্যাপারে বলা হয়েছে যে 160/90 হচ্ছে অ্যাকসেপ্টেবল আপার লিমিট অফ প্রেশার। এর উপরে যদি থাকে তাহলে আমাকে আগে অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে তার প্রেশারটাকে কন্ট্রোল করে তারপরে অপারেশন করতে হবে। আর যদি পেশেন্টের ইনফেকশন হয়ে থাকে তাহলে যে 3 থেকে 6 মাসের মধ্যে কিন্তু কোনো ইলেকটিভ সার্জারি আমরা করব না, কারণ এটা রিস্কি হবে। যে স্ট্রেসটা সেটা আসলে হতে 3 থেকে 6 মাস সময় লাগে। আর কারো যদি স্টেন্ট করা থাকে, এমন হতেই পারে যে একটা পেশেন্ট আসলে আপনার কাছে তার হয়তো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সেই অপারেশন বাইপাস অপারেশন করবেন, কিন্তু পেশেন্টের কার্ডিয়াক ইভেন্ট ছিল, স্টেন্ট করা আছে, স্টেন্ট করা 2টা কি 3টা বা একটা স্টেন্ট করা আছে। সেই ক্ষেত্রে আপনার যে স্টেন্টের পরে যে আমরা ইন্টিগ্রেটেড থেরাপি দেওয়া হয় রেগুলারলি একটা সময়ের জন্য, তো যে সময়টা দেওয়া হয় সেই সময়টার মধ্যে কিন্তু অপারেশন করাটা রিস্কি, কারণ এগুলা তো ব্লাড থিনার। ইন্টিগ্রেটেড থেরাপি দিলে কি হবে যে এইটার অবস্থা যদি অপারেশন করি আমাদের ব্লিডিং বেশি হতে পারে বা ব্লিডিং স্টপ হতে চাবে না, এরকম সমস্যা হতে পারে। যার জন্য যখন আমরা ইন্টিগ্রেটেড থেরাপি পাচ্ছে, সেটা সাধারণত যে মেটালিক স্টেন যেটা দেওয়া হয়ে থাকে সেটার জন্য 6 উইকস পর্যন্ত দেয়। আর ড্রাগ ইলিউটিং যে স্টেন গুলো আছে এগুলো দিতে 12 মাস বা 1 বছর পর্যন্ত এই ড্রাগ চালাবে। এই সময় কোনো ইলেকট্রিক সার্জারি, এটা কিন্তু সবই ইলেকট্রিক সার্জারির কথা বলা হচ্ছে, ইলেকট্রিক সার্জারিটা এই সময় আমাদের অ্যাভয়েড করতে হবে। কোনো পেশেন্ট হার্ট ডিজিজের পেশেন্ট বা অনেক পেশেন্টই তো অ্যান্টিপ্লেটলেট ড্রাগস খাচ্ছে রেগুলার, অ্যাসপিরিন অথবা এইগুলা কিন্তু অপারেশনের আগে 1 সপ্তাহ আগে আমাদের বন্ধ করতে হবে। এবং যদি এরকম সিভিয়ার কার্ডিয়াক পেশেন্ট হয় তাহলে হচ্ছে আমাদের প্রয়োজন হলে কার্ডিওলজির সাথে আলাপ করে নিতে হবে যে এটা বন্ধ করাটা কতটুকু রিস্ক হবে, আমরা কিভাবে বন্ধ করতে পারি। ডিসিপিনিয়া পালমোনারি হার্ট ডিজিজ ক্ষেত্রে যদি থাকে অপারেশনের আগে ড্রাগ স্টার্ট করতে হবে এবং ট্রিটমেন্টটাকে নর্মালাইজ করে তারপরে অপারেশন করা যাবে। অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে ওয়ারফারিন 5 days বিফোর অপারেশন বন্ধ করতে হবে, এবং যদি এমন হয় যে অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া চলবে না তাহলে আমাদের তখন হেপারিনে সুইচ করতে হবে। কারণ হচ্ছে যে ওয়ারফারিন কিন্তু 5 দিন পর্যন্ত তার ইফেক্টটা থাকে। সো আমি জাস্ট এটা বন্ধ করে যদি অপারেশন করি তাহলে তখন তো ওয়ারফারিনের ইফেক্ট চলতে থাকবে এবং ব্লিডিং হবে। আর হেপারিন হচ্ছে যে মানে ওর ইফেক্টটা যখন দিব তখনই থাকবে, যখন দিব না তখন থাকবে না। সো আমরা যদি এটা দিতেই হয় তাহলে হেপারিনে চলে যাব। যদি ব্লিডিং এর প্রবলেম হয় হেপারিন বন্ধ করে দিতে হবে, অথবা হেপারিনের অ্যান্টিডট আছে প্রোটামিন, যদি সেরকম ব্লিডিং হয় ওটা দিয়েও আমরা হেপারিন অ্যাকশনটাকে নাল করতে পারবো, কিন্তু ওয়ারফারিনের ক্ষেত্রে সেটা সম্ভব না। এবং অপারেশনের আগে পেশেন্টের সিভিয়ারিটি উপর ডিপেন্ড করে, এমন আছে কার্ডিওলজি কনসালটেশন তো লাগতেই পারে, ইভেন টেম্পোরারি পেসমেকার ইনসার্শনও লাগতে পারে। অ্যানিমিয়া এন্ড ব্লাড ট্রান্সফিউশন কখন লাগবে অপারেশনে, এটাও আমাদের প্রি অপারেটিভলি অ্যান্টিসিপেট করতে হবে। এবং বলা হয়েছে যে ট্রান্সফিউশন মে বি কনসিডার্ড below a level of 8 গ্রাম পার ডেসিলিটার, মানে 8 গ্রাম যদি হিমোগ্লোবিন থাকে তাহলে রুটিন অপারেশন করা যেতে পারে। তবে এর কম থাকলে আমাদের প্রি অপারেটিভ ট্রান্সফিউশনের কথা অথবা পার অপারেটিভ ট্রান্সফিউশন অবশ্যই কনসিডার করতে হবে। If excessive bleeding is anticipated, then blood grouping and cross-matching should include in preoperative investigation. Preoperative investigation কিন্তু routinely blood grouping cross-matching কথা বলি নাই, কিন্তু যদি এমন আমরা চিন্তা করে থাকি যে এই অপারেশনে অনেক ব্লিডিং হবে, একটা অ্যানিউরিজম অপারেশন করব অথবা ভাস্কুলার কোনো টিউমার রিমুভ করার অপারেশন, এইগুলাতে ব্লিডিং হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে স্পেসিফিক ডোনার রেডি রাখতে হবে, কারণ ব্লাড লাগতে পারে তখন যাতে সাথে সাথে আমরা ব্লাডটা দিতে পারি।
এবার আসলে রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্রে পেশেন্ট রেগুলার যে মেডিকেশন গুলো নেয় সেটা তো তাকে নিতেই হবে। অপারেশনের ডিউরিং অপারেশন এটা দিতে হবে, এবং জাস্ট প্রায়ার টু সার্জারি আমরা যদি একটা ব্রঙ্কোডাইলেটর থেরাপি তাকে দিতে পারি, একটা ডোজ অফ ব্রঙ্কোডাইলেটর দিই, তাহলে দেখা যায় যে অপারেটিভ আউটকামটা ভালো হয়। আর রেসপিরেটরি বা সিওপিডির অনেক পেশেন্টই, অনেক পেশেন্টই হচ্ছে স্টেরয়েড ইউজ করে। মোর দেন 10 গ্রাম অফ প্রেডনিসোলন যিনি রেগুলার নিচ্ছেন তার ক্ষেত্রে স্টেরয়েড সাপ্লিমেন্টেশন লাগবে। আর সবসময় এক্ষেত্রে রেসপিরেটরি পেশেন্ট উইথ রেসপিরেটরি ডিজিজ এর ক্ষেত্রে অপারেশনে মিনিমাল ইনভেসিভ লেস ইনভেসিভ অপশনসটা সবসময় চুজ করতে হবে। পেশেন্ট উইথ রেসপিরেটরি প্রবলেম যাদের প্রি অপারেটিভ রেসপিরেটরি ওয়ার্ক আপ লাগবে সেরকম পেশেন্ট, যেমন যদি সিভিয়ার রেসপিরেটরি ডিজিজের পেশেন্ট গুলো, অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা, সিওপিডি, পালমারি ইনফেকশন, নিউমোনিয়া পেশেন্ট, নিউমোনিয়া আছে, তো এই অবস্থায় এদেরকে আগে এই অপটিমাইজ করতে হবে অ্যাজমাটা বা সিওপিডি সহনীয় পর্যায়ে নিয়ে এসে তারপরে অপারেশন করা যাবে। প্রি অপারেটিভ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কিছু প্রিপারেশন আছে, যেমন এটা মেইনলি হচ্ছে যে আমরা সাধারণত অপারেশন করি লাইন পজিশন, সুপাইন পজিশন, এবং অ্যানেস্থেসিয়া দেওয়ার পর যে বডির স্ফিংটার গুলো এগুলো কিন্তু রিল্যাক্স হয়ে যায়। এর ফলে যেটা হয় যে অ্যাসপিরেশন হয়। অ্যাসপিরেশনটা কিরকম, যে গ্যাস্ট্রিক কন্টেন্ট যদি থাকে ওই স্টমাকের স্ফিংটারটা তখন লুজ, সেজন্য রিগার্জিটেশন হয়। স্টমাক থেকে ফুড পার্টিকলস এগুলো হচ্ছে চলে আসে অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যায়। অ্যাসপিরেশন নিউমোনিয়া ইজ ওয়ান অফ দ্য রেডেস্ট কন্ডিশন পোস্ট অপারেটিভলি। অপারেশন পেশেন্টের জন্য অ্যাসপিরেশন নিউমোনিয়া খুবই একটা খারাপ, কারণ এটা কেমিক্যাল নিউমোনাইটিস করে, যেটা হচ্ছে খুবই ডিফিকাল্ট টু ট্রিট। সেজন্য আমরা যে কোনো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে যেসব অপারেশন পেশেন্টস হু undergo operation with general anesthesia, we provide a period of nothing by mouth or nil by mouth। পেশেন্টকে না খাইয়ে রাখতে হয়। এই কতক্ষণ রাখতে হবে, এটা হচ্ছে in general 6 hours for solid food and 2 hours for clear liquid। এটা হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেবল, কারণ দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিক টাইমটা মোটামুটি মানে স্টমাকে পুরোপুরি এমটি হতে সলিড ফুডের জন্য 6 আওয়ার্স এর মতো সময় লাগে। সো আমাদের অপারেশন করতে হবে একদম এমটি স্টমাকে, যাতে কোনো স্টমাক কন্টেন্ট ফুড পার্টিকেল আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে এসে অ্যাসপিরেশন নিউমোনিয়া বা নিউমোনাইটিস করতে না পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে চিলড্রেন অ্যালাউড আপ টু 2 hours ক্লিয়ার ড্রিঙ্কস, মাদার্স মিল্ক 3 hours and ফর্মুলা মিল্ক 6 hours বিফোর অপারেশন। ফর্মুলা জন্য একই 6 ঘন্টা, কিন্তু যদি ক্লিয়ার ড্রিঙ্ক 2 ঘন্টা আগেও খেতে পারে, বা যদি মায়ের দুধ খায় সেটা 3 ঘন্টা আগে বন্ধ করতে হবে। আর অনেক সময় অপারেশন লিস্টে পেশেন্ট অনেকক্ষণ ওয়েট করতে হয়, যদিও এরকম প্রলংড অপারেশন ফার্স্ট পিরিয়ড হয় তাহলে তো আবার যেতে পারে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভেন্স ফ্লুইড তাকে দিতে হবে। যে রেগুলার যে মেডিকেশন আছে ক্যাপাটেন্সি বা ডায়াবেটিক, এই ওষুধগুলো খেয়ে যাবে। টিবি ড্রাগ যদি খায় তাহলে সেটাও কন্টিনিউ করবে উইথ 6 of water। রেনাল ডিজিজের ক্ষেত্রে যে আন্ডারলাইং কজ হুইচ কজেস রেনাল ডিজিজ, দিস থিংস শুড বি নোটিফাইড অ্যান্ড ট্রিটেড ওয়েল। ডায়াবেটিস, হাইপারটেনশন যদি ওয়েল কন্ট্রোল থাকে তাহলে হচ্ছে রেনাল ডিজিজ হয় না সাধারণত, বা হলেও সেটা ভালো থাকে। যে পেশেন্টটা ডায়ালিসিস নিচ্ছে মাস্ট কন্টিনিউ ডায়ালিসিস ডিউরিং দ্য বিফোর এন্ড আফটার সার্জারি, কারণ ওয়েস্ট রিমুভালের জন্য তার কিডনি ছিল, যেটা তো এখন কাজ করছে না। তো বডি
থেকে ভয়েস রিমুভাল করতে হলে তাকে ডায়ালাইসিস করতেই হবে। তারপর অ্যানেস্থেটিক মেডিকেশনস, অন্যান্য ড্রাগস, দিস শুড বি removed from the body after a definite period of time. So dialysis is must. Urinary tract infection is one of the source from where infections can spread in the blood or other inside the body in a stress condition. That's why urinary tract infection should be treated before surgery. Endocrine and metabolic disorders, malnutrition and obesity. Both are bad for a good surgical candidate. If patient is malnutrited, BMI is less than 18.5, you have to correct the nutritional deficiency first. সেজন্য তোমাকে 2 সপ্তাহ বা 1 মাসের সময় নিতে হতে পারে। আগে পেশেন্টকে নিউট্রিশনাল গ্রো করতে হবে, তারপর অপারেশন করতে হবে। কারণ পোস্ট অপারেটিভ ওন হিলিং যদি ম্যালনিউট্রিশন থাকে তখনই ভালো ওন হিলিং হবে না এবং আরো অনেক ধরনের কমপ্লিকেশন হবে। নিউট্রিশনাল স্ট্যাটাস যদি ভালো না হয়, তার ইমিউনিটিও অত্যন্ত পুয়ার থাকবে, ফলে he or she will fall victim to infections and other complications. Similarly, obesity is কিন্তু one sort of malnutrition. এটা over nutrition না, this is also called malnutrition. BMI more than 35 is associated with significant post-operative complication. একটা খুবই মানে উইয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে টাং ফল ব্যাক। যারা ওবেস তাদের টানের ভলিউমও থাকে অনেক বেশি, এবং যখন অ্যানেস্থেসিয়ার পরে পোস্ট অ্যানেস্থেসিয়া তখনও পুরো কনসিয়াস হয় না, এই হেভি টাংটা তখন পেছনে ফল ব্যাক করে অনেক সময় রেসপিরেটরি ট্র্যাক্টকে অবস্ট্রাক্ট করে দেয়, এবং পেশেন্ট মারাও গিয়েছে পোস্ট অপারেটিভলি ফর জাস্ট অনলি ফর টাং ফল ব্যাক। এরকম হিস্ট্রি আছে। Diabetes mellitus should be well controlled at the time of surgery. Oral hypoglycemic drugs should be replaced by short-acting insulin. সেই একই এটাও অনেকটা কারণ এই যে হাইপোগ্লাইসেমিক ড্রাগসগুলোর এফেক্ট কিন্তু লং টার্ম হয়, যে আমি সকালে খেলাম এটা কিন্তু বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কাজ করে। সো যদি হাইপোগ্লাইসেমিক ড্রাগস অপারেশন কন্টিনিউ হয়, তাহলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে, পেশেন্টের ব্লাড সুগার নিম্ন হয়ে যেতে পারে। আর যদি আমি শর্ট অ্যাক্টিং এ ইনসুলিন দিই ডিউরিং দ্য পিরিয়ড অফ অপারেশন, দেন আই ক্যান কন্ট্রোল ইট with a sliding scale. I can see the blood sugar status and then maintain according to this sliding scale. The diabetic patient always should be first in the operation list, কারণ যতই ওয়েট করবে, যতই ইনপিরিয়ড থাকবে, ততই তার ব্লাড সুগারটা কমতে থাকবে, বা আমি যদি আবার স্যালাইন দিই ফ্লাকচুয়েশন হয়ে যাবে, মানে ওয়েল কন্ট্রোল থাকবে না আর কি। সম্ভাবনামূলক প্রোফাইল্যাক্সিস, কিছু কিছু অপারেশন আছে আমরা অপারেশনে রুটিনলি না, কিছু রিস্ক অপারেশনে এটা নেওয়া হয়ে থাকে, যে সম্ভাবনামূলক কিন্তু একটা রিস্ক, বিশেষ করে ডিফিন থ্রম্বোসিস, এটা প্রায়ই হয়। সার্জারি একটা রিস্ক ফ্যাক্টর ফর ডিভিটি, এন্ড আরো বেশি যেটা আমরা ভয় পাই পালমোনারি এম্বোলিজম। সামটাইমস ডিভিটি থেকে এম্বোলাই ডিসলজ হয়ে লাংস দিয়ে পালমোনারি এম্বোলিজম করে, হুইচ ইজ ফ্যাটাল। ডিভিটি রিস্ক ফ্যাক্টরগুলো যে ওল্ড এজ, ওবেসিটি, ইমোবিলিটি, ট্রমা, ডিহাইড্রেশন, সার্জারি একটা রিস্ক ফ্যাক্টর, প্রোজেস্টেরন রিচ ড্রাগস, এগুলো হচ্ছে সবই। তাহলে যদি এমন হয় যে ওল্ড এজ পেশেন্ট অথবা ওবেস পেশেন্ট, এই পেশেন্টগুলো বা প্রোজেস্টেরন রিচ কোনো ড্রাগস খাচ্ছে, এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমাদের ডিভিটির ব্যাপারে আগে থেকেই সতর্ক হতে হবে এবং মেজার নিতে হবে।
এই জন্য ওই পোস্ট অপারেটিভলি অপারেশনের পরে পেশেন্টকে অথবা অপারেশনের আগেও প্রি অপারেটিভলি আমরা পেশেন্টকে এক্সারসাইজ করতে বলি, অপারেশনের পরে আর্লি মোবিলাইজেশন করি তাকে পিভিটিটা ডেভেলপ না করে। আর যারা এই রিস্কে আছে ওদের অপারেশনের আগে কিছু প্রিভেন্টিভ মেজার যেমন কম্প্রেশন স্টকিংস, তারপর পোস্ট অপারেটিভ আর্লি মোবিলাইজেশন অথবা অ্যান্টিকোয়াগুলেশন উইথ হেপারিন প্রফিলাক্সিস আমরা নিয়ে থাকি। যেমন হলো অ্যান্টিবায়োটিক প্রফিলাক্সিস, এটাও আমার অপারেশনের প্রি অপারেটিভলি প্ল্যান করতে হবে যে সার্জারি তো একটা ট্রমা, আমি একটা ব্রিচ অফ টিস্যু, ব্রিচ অফ স্কিন করছি, যে ন্যাচারাল প্রোটেকশন বডি সেই প্রোটেকশনটাকে ব্রিচ করছি আমরা ইন্টেনশনালি। তো সেই জন্য হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ সার্জারি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ সার্জারি আমাদের কিছু অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি। তো অপারেটিভ প্রসিডিউর এর উপর ডিপেন্ড করে, যেমন আমরা অপারেশন গুলোকে আসলে তিন ভাগে ভাগ করি, ক্লিন কন্টামিনেটেড এন্ড গ্রসলি কন্টামিনেটেড। মানে ক্লিন যে ইয়াগুলা প্রোভাইডেড যে অপারেশন থিয়েটারের সম্পূর্ণ স্টেরিলিটি মেনটেন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক না দিলেও চলে। কারণ এখানে ব্যাকটেরিয়াল লোড মিনিমাম এবং যেহেতু সব স্টেরাইল কন্ডিশন, স্টেরাইল মেজার্স আমরা ইনশিওর করেছি, it is said that there is less chance of infection. So prophylactic antibiotic is not needed. Clean contaminated যেসব সার্জারি সেক্ষেত্রে সিঙ্গেল ডোজ অফ prophylactic antibiotic may be given, কিন্তু কন্টামিনেটেড যে সার্জারি, কোলোরেক্টাল সার্জারি বা কাট সার্জারি অথবা অ্যাবসেস বা ইনফেক্টেড যেসব অপারেশন, এসব ক্ষেত্রে আমাদের প্রি অপারেটিভ, পারাপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ অ্যান্টিবায়োটিক ডোসেজ শিডিউল প্ল্যান করতে হয়। এরপর আসি এআরওএ অ্যাসেসমেন্ট। মোটামুটি শেষ কাজ হচ্ছে অপারেশনের আগে আমাদের যে এআরওএ অ্যাসেসমেন্ট করে, যে বললাম যে ক্রিটিক্যাল ইন্টিগ্রেশন হবে কিনা বা তার ইন্টিগ্রেশনটা যে আমরা করবো অপারেশনের সময়, এটা আগে থেকে আমাকে দেখে নিতে হবে যে কেমন হবে ইন্টিগ্রেশনটা, ঠিক মতো করা যাবে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। বিশেষ করে অনেক পেশেন্টের লুজ টুথ থাকে, ইন্টিগ্রেশনের সময় অনেক সময় দাঁত এটা লস হতে পারে বা ভেঙে যেতে পারে। তো এটা মেডিকেল লিগাল পারপাসেও হচ্ছে ইম্পর্টেন্ট যে পেশেন্টকে আগেই জানিয়ে দিতে হয় যে আপনার এই দাঁতটা লুজ আছে এবং অপারেশনের সময় এটা লুজ হতে পারে, এটা ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে। তো এগুলা আগে থেকে যদি আমরা পেশেন্টকে অ্যাডজাস্ট করি তাহলে সমস্যা হয় না, তখন পেশেন্ট এটা বুঝতে পারে, এটা নিয়ে পরবর্তীতে কোনো কোশ্চেন অ্যাটাচ করেন। এতক্ষণ যা বললাম আসলে এটা সবই হচ্ছে প্ল্যান সার্জারি, যেগুলো ইলেকটিভ সার্জারি বলি আমরা, যে কোনো ইমার্জেন্সি না, পেশেন্টের একটা বালবাটা স্টোন হয়েছে, সে এখন কোনো ব্যথাও নেই বা ইয়েও নেই, আমরা তখন একটা প্ল্যান করব যে আমরা এই সময় অপারেশন করতে চাই এবং সেই অপারেশনের আগে আমরা এই পেশেন্টকে মানে এই প্রিপারেশন গুলো করে ফিট করবো ফর দ্য অপারেশন, দেন ফর অপারেশন। কিন্তু হোয়াট অ্যাবাউট ইমার্জেন্সি সার্জারি, পেশেন্ট একটা ইমার্জেন্সি নিয়ে আপনার কাছে আসছে, তখন এত কিছু করার কি সময় পাবো? যে প্রচন্ড পেটে ব্যথা নিয়ে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, সিস্টাইটিস অথবা পারফোরেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসকাস আসলে, তখন হচ্ছে বলছে যে সিমিলার প্রিন্সিপাল শুড বি ফলোড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটুকু সম্ভব আমাকে প্রি অপারেটিভ ইভালুয়েশনটা করে নিতে হবে, যতটুকু সময় আমি পাই সেই সময়ের মধ্যে আমাকে যতটুকু সম্ভব আমাকে ইভালুয়েশনটা করে নিতে হবে। may not allow that much time and facility. হ্যাঁ, হ্যাঁ, সেটা হতেই পারে যে এতটা সময় বা সুযোগ সুবিধা হয়তো না। একটা জেলা হাসপাতালে হঠাৎ করে একটা পারফোরেশন পেশেন্ট চলে আসছে,
এখন আপনি ওর ওই সব হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এসব করে সময় নষ্ট করবেন, নাকি তার লাইফ সেভিং যে প্রসিডিউর সেটা আগে করবে? কারণ আপনার কাছে সময়ও কম, ফ্যাসিলিটিও লিমিটেড, কিন্তু এর মধ্যে আমাকে হিসাব করতে হবে, পাল্লা দিয়ে ওজন করতে হবে যে হুইচ ইজ মোর নেসেসারি টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট। যদি এমন হয় যে এখনই ওপেন করা প্রয়োজন, এখনই অপারেশন থিয়েটার নেওয়া প্রয়োজন, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তো আর আমি প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে যাব না। তখন আমাকে, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আই হ্যাভ টু স্টপ দ্য ব্লিডিং ফার্স্ট, দেন হচ্ছে আমাকে অন্যান্য কাজ করতে। এর জন্য হচ্ছে এখন একটা যে বলে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা এখন সামনে এসছে। এটা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হচ্ছে যে হ্যাভ টু অ্যাড্রেস ফার্স্ট হোয়াট ইজ কিল দ্য পেশেন্ট, কিলিং দ্য পেশেন্ট। পেশেন্ট জন্য মারা যাচ্ছে এই প্রসেসটাকে প্রথম স্টপ করতে হবে। যে ব্লিডিং হচ্ছে, একটা ইনজুরি হয়ে অ্যাক্টিভ ব্লিডিং আছে, আপনাকে আগে ব্লিডিংটা স্টপ করতে হবে। স্টপ করার পর পেশেন্টকে দেন অপটিমাইজ দ্য, যখন পেশেন্টের লাইফ রিস্কটা কমে গেল, চলে গেল, তখন ইউ হ্যাভ টু অপটিমাইজ দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইন আইসিইউ সেটিং। অপটিমাইজ করে পেশেন্টকে ওই যে প্রি অপারেটিভ আমরা যা করি, যে তার প্রেশার এই সবকিছু কন্ট্রোল করে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে সেকেন্ড সার্জারি করব টু কমপ্লিট দ্য হোল প্রসিডিউর। এটাই হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। মাঝে মধ্যে এমন হতে পারে যে কনসেন্ট ইজ অলসো মে নট বি পসিবল টু অবটেন ইন লাইফ সেভিং মেথড। ওই যে বললাম যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি ক্ষেত্রে এরকম হয় যে পেশেন্টকে হয়তো রাস্তা থেকে তুলে এনেছে, তার একটি ব্লিডিং হচ্ছে ইনসাইড দ্য ব্রেন। তো তখন আপনাকে সাথে সাথে তাকে বার হয়ে করে সেই ব্লাড প্রপার্টি বের করে না দেন, তাহলে তো ডাই। সেক্ষেত্রে আপনার কোনো কাউন্সিলিং অপটেন করার মতো কেউ নেই, কিন্তু তখন পেশেন্টের লাইফ সেভিং এর জন্য আপনাকে সার্জারি করতে হবে। সার্জারি করে তারপর পেশেন্টের অবস্থা যখন অপটিমাইজ করবেন, তখন হচ্ছে কনসেন্টও নিয়ে নিতে হবে। আর ইন কেস অফ ট্রমা, স্ট্যান্ডার্ড এটিএলএস প্রোটোকল শুড বি ফলোড। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ট্রমার যে কেসগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটিএলএস প্রোটোকল অনুযায়ী এবিসিডি আপনারা জানেন, সেই অনুযায়ী আপনাদেরকে সেভ করতে হবে। সব প্রিপারেটিভ ওয়ার্কআপের পর আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, যে এই পেশেন্টের কি কি রিস্ক আছে, অপারেশনে আমাকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। অপারেশন, ডিউরিং অপারেশন, পার অপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ কি কি মেজার লাগবে, এটা আমাকে আগেই জেনে রেখে রেসপেক্টিভ ডক্টর, নার্স সবাইকে জানাতে হবে যে এই মেজার আমাকে পরবর্তীতে নিতে হবে। All life and limb threatening complications and all complications with an incidence of more than 1% should be discussed with the patient. Importance of informed consent. কনসেন্ট টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথম কাস্টম কনসেন্টের উপর বলছি, যদিও আবার সরি বলছি যে ওটা হয়তো ভালোভাবে আপনারা শুনতে পেরেছেন কিনা, সাউন্ড ডিস্টার্ব ছিল। তো যদি প্রয়োজন হয় আমি কাজটা আবার এক সময় নিয়ে নিবো আর কি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে nowadays these things have become very much important, কারণ সার্জারিটা আসলে ট্রাস্টের ব্যাপার। তো যখন পেশেন্ট আসে, patient comes to you, he or she give consent to touch him or her body or manipulate it only because he trusts you. আপনার উপর সে এই বিশ্বাস নিয়ে আসে যে আপনি ভালো কিছু করবেন। সো যদি এই বিশ্বাসটা না থাকে, তাহলে কিন্তু ক্রিমিনাল আর আমার সার্জনের মধ্যে কোনো পার্থক্য নেই। তার বডিকে, বডি
আঘাত করছে বা বডিতে তার ক্ষতি করছে। তো সেজন্য হচ্ছে কনসেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি প্রি অপারেটিভ কনসালটেশনটা খুব ভালো হয় পেশেন্টের সাথে, এবং যদি কনসেন্ট অবটেইন করা থাকে, যে পেশেন্টটি সবকিছু বোঝার পরে আমরা কি করতে যাচ্ছি বা কেন করতে যাচ্ছি এটা বোঝার পরে সে অনুমতি দিয়েছে যে হ্যাঁ আপনি এটা প্রসিড করেন, তাহলে কিন্তু পরবর্তী কমপ্লিকেশন তখন পেশেন্টও কমপ্লেন করে না। এবং যদি সেরকম কোনো ক্লেম ইস্যু থাকে সেটা আপনি সুন্দরভাবে মোকাবেলা করতে পারেন, সেটা ডিফেন্ড করার ক্ষমতা তখন আপনার হাতে থাকে। So it is very much important. You have assessed thoroughly the patient. You have obtained the risk factors. Now inform it to the patient. Take permission from the patient. তাহলে আপনার অপারেশনটা এথিক্যাল হবে, এবং এথিক্যাল প্র্যাকটিস করলে আপনি you can differ yourself from a হাইজেকার, যে স্টেপ করে পেটের মধ্যে আপনার পেটে স্টেপ করে সে আপনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেল, আপনিও পেট কেটে রোগী থেকে টাকা নিলেন। এই দুটার মধ্যে পার্থক্যটা তখনই হবে যখন ইন্টেনশন ইজ বেনিফিশিয়াল টু দ্য পেশেন্ট এবং পেশেন্ট আন্ডারস্ট্যান্ডস দিস, যে আপনি তার জন্য বেনিফিশিয়াল। শুনতে উইয়ার্ড হলেও এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই বাস্তবতা। সবশেষে অ্যারেঞ্জিং দ্য থিয়েটার লিস্ট, নট লেস ইম্পর্টেন্ট, কারণ এটাও আমাদের প্রি অপারেটিভলি করতে হবে। যে পেশেন্টকে কন্ডিশন দেখে নিয়ে অপটিমাইজ করলাম, রেডি করলাম, সবকিছু করলাম, তারপরে আমরা অপারেশনে যাব। এখন অপারেশনে টেবিলে যে যদি দেখি যে আমার যে স্টাফ, অপারেশনটা আপনি একা করেন, অপারেটিভ টিমে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে, নার্স থাকে, ওটি বয় থেকে শুরু করে অ্যানেস্থেসিস্ট থেকে শুরু করে সবাই হচ্ছে আপনার টিমের অংশ, এবং all together you are going to do a very complicated and very sophisticated job অপারেশনটা আমরা সবাই মিলে করছি। তো সিস্টার যদি ইনফর্ম না থাকে যে আজকে কি অপারেশনটা হবে বা এই অপারেশনে এই কমপ্লিকেশন হতে পারে, যার জন্য এই স্পেশাল ইনস্ট্রুমেন্টস বা মেজার্স আমাকে অ্যারেঞ্জ রাখতে হবে, তাহলে দেখা যাবে যে ওটি টেবিলে আপনি যখন সিস্টার কাছে ইনস্ট্রুমেন্ট চাচ্ছেন সেটা দিতে পারছেন, তাহলে আপনি কিন্তু অপারেশনটা সেই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে সিকিউর করতে পারছেন না। সেজন্য ওটি কল শুড বি গিভেন, which should contain date and time, place, patient name, age, sex, diagnosis, name of OT, type of anesthesia। এই ইনফরমেশন গুলা আপনার যে একটা ওটি লিস্ট করবেন, ওই লিস্ট করে প্রত্যেকের কাছে আপনার পৌঁছে দিতে হবে। OT call should reach to ward and OT in charge, anesthetist and surgeon, so that all can be prepared। এটাই যেটা বললাম যে অপারেশন আছে এবং স্পেশালি কোনো ইনস্ট্রাকশন আছে কিনা এটা সবাইকে জানতে হবে, তাহলে একটা টিম হিসেবে আমরা থ্যাংক ইউ সবাইকে। আর প্রি অপারেটিভ প্রিপারেশন এবং কেয়ারের ব্যাপারে এতটুকুই। আমার মনে হয় যে সবাই আপনারা বুঝতে পেরেছেন কেয়ারের গুরুত্ব। আজকের জন্য এই পর্যন্ত ক্লাস ক্লোজ করবো। আমার মনে হয় যে আপনাদের কোনো কোশ্চেন ছিল কিনা, যদি থাকে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওগুলো